হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা প্রত্যেকটা স্কুল থেকে দেওয়া হচ্ছে তার 386 পেজের যে ম্যাথের সেটটা আছে সেইটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে এর প্রিভিয়াস যতগুলো পেজ আছে সেই পেজগুলো আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন, আই বাটন এবং প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। তাছাড়া ভিডিওর শেষেও এন্ড স্ক্রিনে আমি এই যে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যে সেটগুলো আমরা করা হয়েছে তার প্লে লিস্টটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো। তার কারণ এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে টেস্ট পেপার সলিউশনটা করছি সেটা তো চলছেই, তার সঙ্গে সঙ্গে আর কিছুদিন পরেই তোমরা ক্লাস 11-এ উঠবে। সেখানে ফিজিক্সের যে একটা পার্ট আছে সেই পার্টটা তোমরা সেখানকার সমস্ত গাণিতিক সমস্যা, বিভিন্ন চ্যাপ্টারের গাণিতিক সমস্যা এবং থিওরি, সেগুলো সব কিছুই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি দাবিয়ে রাখো। তো আজকের যে টপিক সেটা শুরু করা যাক। প্রথমে দেখো একের নিম্নলিখিত কোশ্চেনগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। প্রথমকার কোশ্চেনটা কি বলেছে? সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরের সুদের মূল্যে আসলে দ্বিগুণ হলে তাহলে শতকরা সুদের হার কত? দেখো একের দাগের যে কোশ্চেন, এখানে পি বলা আছে কত? পি বলা আছে 9,999 টাকা। তোমাকে বের করতে হবে আরটা, ঠিক আছে? আর এখানে টিটা বলে দিয়েছে কত? টিটা হচ্ছে 10 বছর। আর অ্যামাউন্ট কত বলেছে? অ্যামাউন্ট হচ্ছে এইটার দ্বিগুণ, তাহলে 9,999 ইন্টু 2, এই টাকাটা হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ সুদ আসল হচ্ছে এই টাকাটা। তাহলে সুদ কত? সুদ হচ্ছে এই 9,999 ইন্টু 2, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্ট সেখান থেকে আমার আসলটা যদি বিয়োগ করে দিই 9,999, তাহলেই আমি কি পেয়ে যাব? না, সুদটা পেয়ে যাব। তাহলে এইটা 2 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 9,999 যদি আমি কমন নিয়ে নিই 2 - 1 এরকম হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে 9,999 এই টাকাটাই হয়ে গেল আমার সুদ, ঠিক আছে? সুদ পেয়ে গেলাম। আর আমাকে বের করতে হবে আরটা। তো আমরা ডাইরেক্ট আরের একটা ফর্মুলা সকলে জানি, সেই ফর্মুলাটা কি লিখব? আমরা জানি কি না, আর ইজ ইকুয়াল টু 100I/PT, এই ফর্মুলা আমরা জানি। এখানে বসিয়ে দাও। 100 থাকলো, আয়ের মান কত? 9,999, পি এর মানও 9,999, টি এর মান কত? টি এর মান দেখো 10 বছর, ঠিক আছে? তো 9,999 কেটে গেল, 10 দিয়ে 100কে কাটলে হচ্ছে 10, ঠিক আছে? 10% হয়ে গেল আমার এটার সঠিক উত্তর। এখানে তোমরা অপশান এতে 10%টা পেয়ে যাচ্ছ। তারপরের কোশ্চেন কি আছে? কোনো অংশীদারি ব্যবসায়ী দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তো এই অঙ্কটা আর ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমরা মনে রাখবে সবসময় যে মূলধনের অনুপাতেই কিন্তু লভ্যাংশ বণ্টিত হয়, অর্থাৎ মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত কিন্তু একই। তাহলে আমরা যদি মূলধনের অনুপাত বের করতে চাই লভ্যাংশের অনুপাত থেকে, তাহলে এটাই হবে উত্তর। এবার এইটা কিন্তু একটা তো অপশানে নাই, তাহলে এটা কি করেছে? দেখো, এটা ভগ্নাংশে যেহেতু আছে এটাকে তোমাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করেছে। তাহলে আমি যদি করি এটা, তোমরা ডাইরেক্টলি লিখতে পারো, কি লিখতে পারো যে 2-এর দাগের কোশ্চেনটা, মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। এবার লভ্যাংশের অনুপাত তোমরা দেখতে পেলে কত? 1/2:1/3, এটা দেখতে পেলে, ডাইরেক্ট বসিয়ে দিলে। এবার এই অনুপাতটা দেখো ভগ্নাংশে আছে, তাই পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করতে হবে? এদের লসাগু দিয়ে দুটোকেই গুণ করতে হবে। লসাগু হবে 6, তাহলে 6/2:6/3, ঠিক আছে? এবার এটা কাটাকাটি করো, 3:2 হয়ে গেল এটার অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই উত্তরটা তোমরা অপশান বিতে দেখতে পাচ্ছ। তারপরের কোশ্চেন কি আছে? ax² + bx + c = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় এর অনন্যক, বীজদ্বয় পরস্পর অনন্যক হবে যদি, তো বীজদ্বয় অনন্যক কখন হবে সেটা দেখতে হবে। তো এখানে 3-এর দাগের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেখানে বলেছিল ax² + bx + c = 0 এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। তো বীজদ্বয় আমি ধরি বীজদ্বয় কত? একটা ধরলাম আলফা
এবং 1/α পরস্পরের অনন্যক। এবার কি করতে হবে, এদের গুণফলটা বের করো। গুণফল কি হবে, তাহলে আলফা ইন্টু 1/α যদি করি তাহলে গুণফলের সূত্র হচ্ছে কি হয়, c/a। তো c/a লিখে দিলাম। এবার এই আলফা কেটে গেল, তাই না? তাহলে বা আমি এই কোণাকুণি যদি গুণ করি তাহলে a = c হয়ে যাচ্ছে। এটাই হয়ে গেল সঠিক উত্তর। তোমরা তো এটা কোথায় পাবে, এটা দেখো a = c আছে অপশান ডিতে। তারপরে কোশ্চেন কি আছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে। দেখো আমি বৃত্তটা আঁকছি, এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? AB একটা জ্যা আর CD একটা জ্যা, নাম দিয়ে দাও ABCD। এবার এইখানে একটা কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে? আমি যদি এটা জয়েন্ট করে দিই এইভাবে, আর এদিক থেকেও যদি জয়েন্ট করে দিই, তাহলে দেখো বলেছে এ ও বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার তোমরা যদি একটু জ্যামিতি কাজে লাগাও তাহলে দেখতে পাচ্ছ যে এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, তাই না? বিপ্রতীপ কোণ এটা, তাহলে এটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। এইভাবে ভাবতে পারো। অথবা তোমরা এটা ভাবো যে বৃত্তের কেন্দ্রে যদি সমান জ্যা হয়, সমান জ্যাগুলো বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এইভাবে ভাবতে পারো। তাহলে অ্যাঙ্গেল COD এটার মান কত হচ্ছে, এটার মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা অঙ্ক করার কিছু নেই, বা অঙ্ক করতেও পারো তুমি। কিভাবে করবে একটু দেখিয়ে দিতে পারো, যে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, আবার এই বাহুটাও সমান। তার কারণ অলরেডি বলে দিয়েছে AB আর BC সমান। তাহলে এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হলো। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি হবে, অনুরূপ কোণ, ঠিক আছে? এইভাবে ভাবতে পারো। তো তুমি যেভাবে খুশি ভেবে করবা। তবে এই অঙ্কটার ক্ষেত্রে অঙ্ক করার কোনো দরকার নেই, আমি যেটা বললাম এটার বিপরীত কোণ, সেটা করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আবার এটা যদি মনে করো যে সমান জ্যাগুলি বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সেটাও হয়ে যাবে, যেটা খুশি করবে। আর তাছাড়া প্রমাণটাও দেখিয়ে দিলাম। পরের কোশ্চেনটা দেখো, বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ A 100 ডিগ্রি হলে কোণ C এর মান কত হবে। তো অঙ্কটা করার আগে দেখো আগের যে কোশ্চেনটা করলাম সেটার উত্তর হলো 60 ডিগ্রি, সেটা তোমরা অপশান সিতে পেয়ে যাচ্ছ। তো চলো এবার অঙ্কটা করি। দেখো আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি ABCD। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো, নামটা দিই ABCD। দিয়ে এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে দেখবে কোণ A, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দিয়ে কোণ C কত, এই কোণটা কত। এটা খুবই সোজা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সম্পূরক হয়। তাহলে কোণ A এর মান হচ্ছে তোমার 100 ডিগ্রি, দেয়ারফর কোণ C সমান হচ্ছে 180 মাইনাস 100 বিয়োগ করলে হচ্ছে 80 ডিগ্রি। তার কারণ এই কোণটা আর এই কোণটার যোগফল 180 হবে, আবার এই কোণটা আর এই কোণটার যোগফলও 180 হবে। জানি তো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। দেখো এই উত্তরটাও অপশান সিতে আছে। তারপরের কোশ্চেন বলেছে কি, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 2D, উচ্চতা h/2 এবং তির্যক উচ্চতা l/2 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ ও উচ্চতার মধ্যে যে সম্পর্কটা জানি, সেই সম্পর্কটা কি, L² = R² প্লাস H², এই সম্পর্কটা জানি, তাই না? এবার এই অঙ্ক অনুযায়ী L কত, L দেখবে তোমরা l/2, মানে তির্যক উচ্চতা l/2, তার স্কোয়ার করলাম, ইজিক্যাল টু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ দেখো ব্যাস বলা ছিল 2D, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে D, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হলো D এর স্কোয়ার। আর H উচ্চতা বলা ছিল h/2 তার স্কোয়ার, ঠিক আছে? তো এইখান থেকে আমাকে এই সম্পর্কটা, সঠিক সম্পর্কটা বের করতে হবে। তো আমি দেখো L² এটাকে 4 করতে পারি, ইজিক্যাল টু এটাকে D² রাখতে পারি, আর এটা কত হবে h²/4। এবার এইটাকে এই পাশে নিয়ে চলে এসো, তাহলে দেখো কি হয়, L²/4 মাইনাস D²/4 ইজিক্যাল টু h²/4 ইজিক্যাল টু D², এটা হলো। তো তারপরে কি করলাম, এদিকে 4 লসাগু করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে L² মাইনাস D² ইজিক্যাল টু, বারবার D কেন বলছি, L² মাইনাস H² ইজিক্যাল টু D²। এইটাই কিন্তু সঠিক উত্তর,
তো এটা তোমরা কোথায় পাচ্ছ দেখে নাও। তো এইখানে অপশানগুলোর মধ্যে দেখো এই উত্তরটা ঠিক হবে, কিন্তু এখানে মধ্যে সমান চিহ্নটা বাই মিস্টেক কোনো কারণে হয়নি, এখানে সমান ডি স্কোয়ার হবে এটা, ঠিক আছে। এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু ডি স্কোয়ার, এখানে সমান চিহ্নটা উঠেছিল না, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক করে নিও তোমরা এটা। তারপরের কোশ্চেন দেখো, বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি, ফর্মুলা কি হয়? 2p ইন্টু 1 প্লাস আর বাই 2, এখানে তাহলে 2p হচ্ছে শূন্যস্থানে, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী হবে? 2p ইন্টু 1 প্লাস 2r বাই 100 টু দি পাওয়ার n, এর জায়গায় এখানে 2 বসিয়ে গেল, তাহলে এখানে p এর জায়গায় কত হবে? p এর জায়গায় হবে 2p, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে √3 মাইনাস এর অনুবন্ধীকরণী, তাহলে এটা কী হয়? আমি বারবার বলেছি, যেটা তোমার অমূলদ পার্ট আছে সেটাকে চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে হচ্ছে কত? -√3 - 2, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে কি বলেছে? a প্রপোর্শনাল টু 1/b, b প্রপোর্শনাল টু 1/c এবং c প্রপোর্শনাল টু d হলে a ও d এর মধ্যে সম্পর্ক কি হবে? কোশ্চেনে তোমরা দেখতে পেলে কি আছে? a প্রপোর্শনাল টু 1/b, তারপর আছে কি b প্রপোর্শনাল টু 1/c এবং c প্রপোর্শনাল টু d, এটা আছে। তো তুমি এক কাজ করো, এইটাকে প্রত্যেকটাকে সমানুপাতিক চিহ্ন তুলো, তাহলে c ইজ ইকুয়াল টু, এখানে k1d হলো, এইখানে করো তো b ইজ ইকুয়াল টু, এটাকে k2 ধরো, k2/c, পরে লাইনে এই c এর মানটা এখান থেকে এখানে বসিয়ে দাও, তাহলে k2/c, c এর মান কত? k1d। তারপরে এখানে করো, এখানে দেখো a ইজ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক ধরলাম k3/b, এবার b এর মান তুমি এটা জানো, এটা এখানে বসিয়ে দাও, তাহলে a ইজ ইকুয়াল টু k3/b এর মান কত? k2/, এটা হতো। এবার এই বাইটা নিচে না লিখে উপরে লিখে দিতে পারি, তাহলে এখানে কত হবে? k1d। তাহলে a সমানুপাতিক কি হচ্ছে? d হচ্ছে, তার কারণ এই যে পার্টটা k এর যে পার্টগুলো সেগুলো সবগুলোই ধ্রুবক, ঠিক আছে। তাহলে a ও b d এর সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে সরল, তাই না? সরল সম্পর্ক, এটা হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটার উত্তর কি হলো? এটার উত্তর হলো সরল, তাই না? এটার উত্তর হলো সরল। তারপরের কোশ্চেন বলেছে, বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরের। তো এই কোশ্চেনটা কীরকম? একটা বৃত্ত, ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাস, তো এই প্রান্তে আর এই প্রান্তে যদি দুটো স্পর্শক আঁকি আমি এইভাবে, এই একটা স্পর্শক আর এই একটা স্পর্শক, তাহলে এই সরল রেখা, এই যে স্পর্শক দুটি পরস্পর কি হবে? তো দেখো, এইটা হচ্ছে একটা ব্যাস, স্পর্শকের সঙ্গে এই ব্যাসটা 90 ডিগ্রি কোণ করবে, এই স্পর্শকটা 90 ডিগ্রি কোণ করবে সবসময়। আবার সিমিলারলি এইখানে যদি ভাবো, এই ক্ষেত্রেও এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তার জন্য কি হচ্ছে? এই স্পর্শকটা আর এই স্পর্শটা পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে। এটা হবে কি? পরস্পর সমান্তরাল, সমান্তরাল। পরবর্তী কোশ্চেন, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ পি আর দুটি স্পর্শক এবং পি এস সাধারণ স্পর্শক। পি আর 17 সেমি হলে পি কিউ এর মান কত হবে? তো অঙ্কটা করার আগে তোমাকে আমি একটা উপপাদ্য সম্বন্ধে একটু বলি। উপপাদ্যটা তোমরা জানো যে একটা বৃত্ত, ঠিক আছে, সেই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এরকম জায়গা থেকে যদি আমি বৃত্তটার ওপর দুটো স্পর্শক টানি, ঠিক আছে, তাহলে সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য কী হয়? না সমান হয়, এবং তারা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্য তোমরা অলরেডি প্রমাণ করেছো। এটা যদি পি বিন্দু হয়, এটা কিউ, এটা আর, এখান থেকে কি প্রমাণ করেছো? পি কিউ ইজ ইকুয়াল টু পি আর, এটা প্রমাণ করেছো। আর তার সঙ্গে এটা যদি বৃত্তের কেন্দ্র ও হয়, তাহলে যেটা প্রমাণ করেছো পি ও কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও আর, এটা তোমরা অলরেডি প্রমাণ করেছো। তো এই অ্যাপ্লিকেশনটাই এখানে কাজে লাগবে। এখানে দেখো কি করা হয়েছে, দুটো বৃত্ত যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এরকমভাবে, ঠিক আছে। বহিস্থ একটা বিন্দু পি, এখান থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে এই সরল এটার উপর,
আর একটা হচ্ছে তোমার এটার ওপর, দুটো স্পর্শক হলো এবং একটা তাদের সাধারণ স্পর্শক যেটা ছেদবিন্দুগামী গেছে এস দিয়ে, ঠিক আছে। এইখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এই বিন্দুটা হচ্ছে আর, এই বিন্দুটা হচ্ছে পি, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম যে একটা বৃত্তের উপর যে দুটো স্পর্শক টানা হচ্ছে তারা পরস্পর সমান। তাহলে আমি যদি এ কেন্দ্রীয় বৃত্ত আর এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছে, এই এ কেন্দ্রীয় বৃত্তের কথা ভাবি, তাহলে দেখো এই স্পর্শকটা আর এই স্পর্শকটা তাহলে পরস্পর সমান হচ্ছে, তাই না। এটা হচ্ছে এই স্পর্শকটা আর এই স্পর্শকটা এই বৃত্তটার দুটো স্পর্শক যেটা বহিস্থ একটা বিন্দু থেকে, তাহলে এটার সঙ্গে এটা সমান। এবার তুমি বি কেন্দ্রীয় বৃত্তে চলে এসো, সেক্ষেত্রে এই স্পর্শকটা আর এই স্পর্শকটা তারা সমান হবে, তার কারণ এই বি স্পর্শকের এই বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এইটা আর এটা দুটো স্পর্শক। এবার তাহলে দেখতে পেলাম এইটা যদি 17 সেমি হয় তাহলে এটাও 17 সেমি, এটাও 17 সেমি। তো এই ছিল অঙ্ক, এক্ষেত্রে এই উপপাদ্যটা একটু কাজে লাগতো, ঠিক আছে, তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই। পরবর্তী কোশ্চেনটা দেখো, বলেছে যে দুটি সমান উচ্চতার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 25:36 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো এই অঙ্কটা কিছুই না, যেহেতু উচ্চতার অনুপাত সমান তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে, এইগুলো রুট করে দিলেই হয়ে যাবে। তো 5-এর রুট কত হবে, এই 25-এর রুট হবে 5, আর 36-এর রুট হবে কত না 6। তো অঙ্কটা কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি, তবে শর্টকাট ভাবতে গেলে এইভাবে করা যায়। 2-এর 6-এরটা যদি আমি করে দেখাতে যাই, দেখা গেলো তোমাকে 2 নাম্বারে দিয়েছে, তখন তোমাকে করে দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করব, তোমরা দেখতে পেলে যে দুটোর উচ্চতা সমান বলেই দিয়েছে, তাহলে তোমরা ডাইরেক্ট কিসের অনুপাত বের করবে, আয়তন অনুপাত। পাই r1 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই r2 স্কোয়ার এইচ, এই দুটো হলো তাদের আয়তন অনুপাত, এবং অনুপাতটা বলে দিয়েছে কত 25:36। এবার এখানে তুমি দেখছো পাইয়ের সঙ্গে পাই কেটে গেল, এইচের সঙ্গে এইচ কেটে গেল, তাহলে এখানে থাকছে কত r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার, এটা কত হচ্ছে 25:36। এবার তুমি যদি এদিকে এটাকে r1/r2 এটার স্কোয়ার করে দাও, তাহলে এখানে 25/36 এটা হয়ে গেল, তাই না। তাহলে এবার যদি স্কোয়ারটা তুলে দাও তাহলে r1/r2 এটা কত হচ্ছে 5/6 দিয়ে এখান থেকে তুমি r1:r2 সহজে লিখতে পারো 5:6। এই গেল তোমার মোটামুটি 2-এর 6-এর দাগের কোশ্চেনটা। তোমরা দেখো আমি এখানে 5:6 লিখেছিলাম এবং আমার উত্তরটাও আসলো ওখানেও 5:6। সুতরাং তোমরা যদি যেহেতু শূন্যস্থান পূরণে 1 নম্বরের কোশ্চেন, তোমরা যদি এই শর্টকাট ট্রিকটা কাজে লাগাও তাও কিন্তু নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন 3-এর সত্য অথবা মিথ্যা বলেছে, নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তো সরল সুদ তো কখনোই চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হতে পারে না, সমান হতে পারে কিন্তু বেশি কখনোই হবে না, সুতরাং এটা কিন্তু মিথ্যা। তারপরে কোশ্চেন কি বলেছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 6 মাস পর বি 20,000 টাকা দিল, বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। তো এটা কখন হবে, যদি 1 মাস হিসেবে মূলধন দুজনেরই সমান হয় তাহলে তারা লভ্যাংশ সমান পাবে। তো আমি কি করতে হবে, অঙ্কটায় আমি দেখতে হবে যে দুজনের 1 মাস হিসেবে মূলধন একই আসছে না আলাদা আসছে। 3-এর 2 আমি প্রথমে কি করব, এ এর 1 মাস হিসেবে মূলধন বের করব। দেখো এ প্রথমে দিয়েছিল তোমার 10,000 টাকা, ঠিক আছে, এবং এই টাকাটাই ওর 12 মাস খেটেছে, তাহলে এটা হয়ে গেল এর 1 মাস হিসেবে মূলধন, তাই তো। এবার আমি বি এর কথা বলবো, বি এর 1 মাস হিসেবে মূলধন যদি আমি বের করি, বি দেখো 6 মাস পর 20,000 টাকা দিয়ে ব্যবসাটাই লাগলো, 6 মাস পর লেগেছে, তাহলে ওর টাকাটা খেটেছে ক মাস, বাকি 6 মাস, তাই না, বাকি যে 6 মাস সেটা খেটেছে। এবং এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে 20,000 তো এখানে থাকলোই, তার সঙ্গে এটা বিয়োগ করলে কত হচ্ছে না 6 দিয়ে গুণ করো, 6 দুনি 12, 2 3 4, এই টাকাটা হলো এদের মূলধন। তো এবার তুমি 1 মাস হিসেবে দেখো দুজনেরই মূলধন হয়েছে এই টাকাটাই, সেম টাকা,
সুতরাং এদের লভ্যাংশের অনুপাত, আমি যদি লভ্যাংশটা যে বণ্টিত হবে কি হবে, সমানই হবে, যেহেতু দুজনেই সমান টাকা দিয়েছে দুজনের লভ্যাংশও সমান পাবে। এবার দুজনের সমান টাকা কিন্তু দেয়নি, কিন্তু 1 মাস হিসেবে দিয়েছে, এইটা মনে রাখতে হবে। যখনই এটা তোমার অংশীদারি কারবারটা মানে জটিল হয়ে যায়, ঠিক আছে, তখন এইভাবে 1 মাস হিসেবে বের করতে হয়, তোমরা সকলে জানো, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু তোমরা বলতেই পারো, যেহেতু 1 মাস হিসেবে দুজনেরই মূলধন সেম, সুতরাং তারা লভ্যাংশও সেম পাবে। তাহলে 2-এর দাগেরটা দেখতে পেলাম যে এটা হলো সত্য। তারপরে কোশ্চেন কি বলেছে, এই সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান অমূলদ হবে। তো এইখানে তোমরা ক্লাস 10-এ বাস্তব অসমান এইগুলো তো পড়েছো, কিন্তু অমূলদ হবে কি না সেটা কিন্তু পড়োনি। তো যেহেতু দিয়েছে একটু বুঝিয়ে দিই, তাহলেই বুঝে যাবে। তো অঙ্কটা বোঝার আগে তোমরা একটু যে এর সূত্রটা আছে 1 2 3 3-এর একটা দেখবা শ্রীধর আচার্যের সূত্র, এক্সের মান কি হয় একটু বুঝিয়ে দিই, যেহেতু অমূলদ পার্টটা দিয়েছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এইটা হচ্ছে সূত্র শ্রীধর আচার্যের। তো এইখানে তোমরা দেখেছিলে এই রুটের ভিতর যে টার্মটা থাকে সেটাকে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক বলে। এই নিরূপকটা যদি তোমার পজিটিভ আসলে এই মানটা সবসময় বাস্তব হবে এবং অসমান হবে, ঠিক আছে। পজিটিভ মানে 0 থেকে যদি বড় হয়, ঠিক আছে, 0 থেকে যদি বড় হয় তাহলে এই ভ্যালুটা কি হবে, সবসময় একটা বাস্তব ও অসমান হয়। এবার 0 থেকে বড় কত কীরকম হতে পারে, 1 2 3 4 এরকম অনেক মানই হতে পারে, তাই না, এরকম অনেক মানই হতে পারে। কিন্তু দেখো আমি যদি এই জায়গাটায় এই ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি 2 রাখি, তাহলে √2 আসবে এখান থেকে, দেখো এই জায়গা থেকে √2 আসবে। তো এই √2কে কিন্তু কখনোই ভাঙা যায় না, তাই না। সিমিলারলি যদি 3 আসে তাহলে √3 আসবে, কিন্তু যদি 4 আসে তাহলে √4, মানে এই ভ্যালুটা কত হয়ে গেল, তখন দেখো পূর্ণ সংখ্যা হয়ে গেল একটা, তাই না। যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে এই ক্যালকুলেশনটা করার পর তোমার সবসময় মূলদ সংখ্যা পাবে। কিন্তু দেখা গেল এই ভেতরের যে পার্টটা সেটা √3 বা √2 বা √5 √7 এরকম কিছু এসছে, যেগুলোকে মানে পূর্ণ বর্গ নয় যে সংখ্যাগুলো, সেরকম যদি আসে তাহলে সেখানে অমূলদ চলে আসবে, তাই না। তো আমাকে এখানে যে গিভেন যে সমীকরণটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে এই নিরূপকটা কেমন আসছে সেটা আগে দেখি। এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা কত, x² মাইনাস 5x প্লাস 4 = 0 এটা দেওয়া আছে। তাহলে এখানে নিরূপকটা বের করি, নিরূপক সমান কি হয়, b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac, এটা হচ্ছে ফর্মুলা। b কত এখানে -5, -5-এর স্কোয়ার মাইনাস 4, a হচ্ছে 1, c হচ্ছে 4। তো এটা ক্যালকুলেট করলে দেখো এখানে 25 মাইনাস 16 তার মানে হচ্ছে কত, 9। তো 9 দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না। তাহলে এই রুটের ভেতর 9 যদি আসে তাহলে সেটা পূর্ণ ভেঙে গিয়ে 3 হয়ে যাবে। তাহলে 3 যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু কখনোই অমূলদ হতে পারবে না। এখানে অমূলদ কখন হতো, যদি পূর্ণবর্গ সংখ্যা না আসতো। এবার যেহেতু পজিটিভ >0 হয়েছে, তাই না, >0 যেহেতু হয়েছে তাহলে এটা তো অসমান বাস্তব, এটা তো ঠিক, কিন্তু ওর সঙ্গে সঙ্গে দেখবা একটা অমূলদ কথা লাগিয়ে দিয়েছে, অমূলদ কিন্তু হবে না, তাই না। এটা অসমান এবং বাস্তব এইটুকু ঠিক, কিন্তু অমূলদ যেটা লাগিয়ে দিল সেটা কিন্তু কখনোই হবে না। তাহলে এই যে বক্তব্যটা দেওয়া আছে সেটা কিন্তু হয়ে গেল মিথ্যা, যেহেতু অমূলদ হচ্ছে না। কিন্তু এই জায়গাটায় দেখা গেল 7 বা 5 বা এরকম কিছু আসলো, তখন কিন্তু অমূলদ হতো। আশা করছি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে কোশ্চেন আছে x/y প্রপোর্শনাল টু z, y/z প্রপোর্শনাল টু x এবং z/x প্রপোর্শনাল টু y হলে দেখাও, মানে কি হবে, হলে x/y/z ইজ নট ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, তাই বলেছে নট ইকুয়াল টু। কোশ্চেন অনুযায়ী তোমরা দেখতে পেলে কি দেওয়া আছে, x/y সমানুপাতিক দেওয়া আছে z, তারপরে y/z সমানুপাতিক কি আছে x, আর z/x সমানুপাতিক আছে y। তো আমি প্রত্যেকটাই ধ্রুবক নিয়ে নিচ্ছি একটা করে। x/y ইজ ইকুয়াল টু k1z, y/z ইজ ইকুয়াল টু k2x, আর z/x ইকুয়াল টু k3y।
এটা আমি নিয়ে নিলাম প্রত্যেকটাই, এবং এখানে লিখে দিবে K1 K2 কমা কমা দিয়ে K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দিবে। হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে কি করবে, এটাকে তুমি 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, আর এটাকে 3 নাম্বার দাও। 1 2 3 এই তিনটে ইকুয়েশনকে গুণ করো। 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই। গুণ যদি করে দাও তাহলে দেখো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স বাম পক্ষ হয়ে গেল। এখানে ডান পক্ষ করলে K1 জেড ইন্টু K2 এক্স ইন্টু K3 ওয়াই হয়ে গেল। এখানে দেখো ওয়াইয়ের সঙ্গে ওয়াই, জেডের সঙ্গে জেড, এক্সের সঙ্গে এক্স কেটে গেল। তাহলে তোমার দাঁড়াচ্ছে কত, এদিকে দাঁড়াচ্ছে 1 ইজ ইকুয়াল টু, এখানে দাঁড়াচ্ছে কত K1 K2 K3 এক্স ওয়াই জেড। তাহলে দেখো এক্স ওয়াই জেড চলে এলো। তাহলে এখান থেকে তুমি যদি এক্স ওয়াই জেডের মান বের করো তাহলে 1/K1 K2 K3 এরকম আসছে, যেটা কিন্তু একটা ধ্রুবক, তাই না? তাহলে এটা হয়ে গেল একটা ধ্রুবক, কিন্তু তোমাকে ওখানে বলেছে নট ইকুয়াল টু ধ্রুবক, তাই বলেছে। তুমি দেখো এই দেখো নট ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কিন্তু আমার কি আসলো, ধ্রুবক আসলো, তাহলে এটা মিথ্যা, তাই না? আগেরটা কি হলো, আগেরটা হয়েছিল মিথ্যা। তারপরে কথা কি বলেছে, যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হলো স্থূলকোণ। তো এটা অবশ্যই সত্য, যদি ক্ষুদ্রতম হয় তাহলে হবে স্থূলকোণ, আর যদি বৃহত্তম হয় তাহলে হবে কি না সূক্ষ্মকোণ, তাহলে এটা সত্য। তারপরে কোশ্চেন কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন একই ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তনের অর্ধেক। স্বাভাবিক ব্যাপার, সঠিক, এটা সত্য কথা একবারে। তারপরে 4 দাগের কোশ্চেনগুলোয় চলে আসো। বলেছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.1/4% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হলো, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তো এই অঙ্কটা এর আগে একবার করা হয়েছে, আবারও করিয়ে দিচ্ছি। তো কোশ্চেনটাই তোমাকে কি বের করতে দিয়েছে, মূলধনটা বের করতে দিয়েছে। তাহলে পি ইকুয়াল টু তুমি ধরে নাও এক্স টাকা ধরে নিলে, ঠিক আছে, এক্স টাকা, টাকাটা ধরার পরে পি লিখবে তাও হবে। আর R1 ইজ ইকুয়াল টু কত বলা আছে 4%, R2 বলা আছে কত না 3.1/4%, এটাকে পূর্ণ ভাঙলে 3 4 12 13/4%, ঠিক আছে, এই হয়ে গেল। এরপরে তোমাকে কি বের করতে বলেছে, আয়ের যে পার্থক্য সেটা বলা ছিল 60। তো আমরা ডাইরেক্ট বাই কন্ডিশন করব, আর টাইমটা টিটা 1 বছর বলে দিয়েছে। বাই কন্ডিশন করব পি ইন্টু R2 মাইনাস R1 পি আর টি হচ্ছে বাই 100, এটা সমান লিখবো সুদের পার্থক্য, সুদের পার্থক্য কত 60, ঠিক আছে, এটা আমরা করব। এবার এখানে পি, এবার এক কাজ করো, এখানে R1 মাইনাস R2 করো, R1 মাইনাস R2 করো, তাহলে R1 মাইনাস R2 এই পার্টটা আমি বের করে রাখছি, কত হবে 4 মাইনাস এটা কত হলো 13/4, এটা করো তো 4 হবে লসাগু, 4 4 16 মাইনাস 13, তাহলে হচ্ছে কত 3/4, ঠিক আছে, 3/4টা এখানে বসাবে। তো পি এরটা থাকলো, পি এর জায়গায় তুমি এক্স লিখেছো, এক্স রাখো, এটার মান কত, এটার মান হলো 3/4, এটার মান 1, আর এখানে হচ্ছে কত না 100 ইজ ইকুয়াল টু হয়ে গেল কত 60। এবার এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু, এটা গুণ হচ্ছে ওখানে দেখো 60 ইন্টু 100 গুণ হলো, আর এটা কি হবে, এটা দেখো 4টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে, ঠিক আছে, এই হলো অঙ্ক। তো এটা দিয়ে এটা যদি কাটো তাহলে এটা কত হচ্ছে 3 20 60, তাহলে এক্স এর মান কত হচ্ছে 4 দুনি 8, 8000, এক্স এর মান হচ্ছে আমার 8000 টাকা। তাহলে নির্ণেয় মূলধন কত হলো, নির্ণেয় মূলধন হলো তোমার 8000 টাকা, ঠিক আছে। পরের কোশ্চেনটা বলেছে K% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। দেখো 4 2 বলেছে K%, তুমি জানো P ইন্টু 1 প্লাস K/100
টু দি পাওয়ার কত বলেছে 8 বছরে দ্বিগুণ, তাই বলেছে কথাটা। তাহলে এখানে 8 লিখবে, দ্বিগুণ মানে কত 2p হয়ে যাবে, তাই না? এর আগে অঙ্ক করা হয়েছে এরকম, পিপি কেটে গেল, তাহলে এখানে দাঁড়ালো কত 1 প্লাস কে বাই 100 তার পাওয়ারে হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 2 দাঁড়ালো। এবার তুমি ধরে নাও যে n বছরে কত হবে 4 গুণ হবে, তাহলে লিখতে পারো পি ইন্টু 1 প্লাস কে বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 4 গুণ মানে 4p। ঠিক আছে, এখানে লিখবা আবার পিটা অবশ্য ধরে নিবে যে n বছরে 4 গুণ হয়, দিয়ে এই পি এর সঙ্গে এই পি কাটো আর এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে এখানে দেখো 1 প্লাস কে বাই 100 এর পাওয়ারে চলে যাচ্ছে n ইজ ইকুয়াল টু হচ্ছে 4 মানে তুমি 2 এর স্কোয়ার লিখতে পারো, তাই না? এইবার এক কাজ করো, এই 2 এর মানটা এই 1 নং সমীকরণ থেকে বসিয়ে দাও। দেখো 2 এর মান কত ছিল, 2 এর মান ছিল 1 প্লাস কে বাই 100 টু দি পাওয়ার 8, তো এইখানে 2 এর মানটা বসবো। তাহলে 1 প্লাস কে বাই 100 তার পাওয়ারে গেল n ইজ ইকুয়াল টু এই 2 এর মান কত 1 প্লাস কে বাই 100 তার পাওয়ারে 8, ঠিক আছে? আর এটার পাওয়ারে বাই স্কোয়ার আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী দেখো 1 প্লাস কে বাই 100 টু দি পাওয়ার n, এখানে 1 প্লাস কে বাই 100 টু দি পাওয়ার 16 হচ্ছে, তাহলে n এর মান কত হবে, n এর মান হবে 16, 8 দুনি, তাহলে কত বছরে 16 বছরে 4 গুণ হবে, লিখে দাও। অতএব 16 বছরে 4 গুণ হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তো এই অঙ্কটা কীভাবে করব, 3-এর দাগের কোশ্চেন, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, তিনজনের মূলধন অনুপাতটা কত দেওয়া ছিল? দেখো মূলধন অনুপাত দেওয়া ছিল 4:7:9, এটা দেওয়া ছিল। তো এদের থেকে কি করতে হবে, তোমাকে প্রথম জন আর তৃতীয় জন এদের যেটা আছে, এদের লভ্যাংশের যে পার্থক্যটা সেটা বলা আছে 100। তো তার আগে তুমি ধরে নাও, ধরি মোট লাভটা হচ্ছে x টাকা, এটা ধরে নিলে, তাহলে প্রথম জনের লাভ কত হবে? প্রথম জনের লাভ হচ্ছে কত 4x বাই, এগুলো সব যোগ করো তো দেখো 20 হচ্ছে, 20, এই টাকাটা হচ্ছে প্রথম জনের লাভ। দ্বিতীয় জনের লাভ কত হবে? দ্বিতীয় জনের লাভ সেটা কত হচ্ছে 7x বাই 20 টাকা। আর তৃতীয় জনের লাভ কত হবে? তৃতীয় জনের লাভ সেটা হচ্ছে কত 9x বাই 20 রুপিস। 20টা কোথায় থেকে হলো, এইগুলো যদি সব যোগ করো তাহলে 20 হবে। ঠিক আছে, দিয়ে তোমাকে বলেছে প্রথম জন আর তৃতীয় জন এদের যে লাভের পার্থক্য সেটা কত না 100। তাহলে বাই কন্ডিশন কি লিখতে পারো, 9x বাই 20 মাইনাস 4x বাই 20 ইজ ইকুয়াল টু 100, এটা তোমাকে বলেই দিয়েছে। তো এখান থেকে তুমি খুব সহজেই দেখো 20টা লসাগু করো, 9x মাইনাস 4x ইজ ইকুয়াল টু হলো 100। এখান থেকে x এর মানটা খুব সহজে বের করতে হবে। উপরে কত হলো 5x, আর এটা যদি এদিকে গুণ করে দাও তাহলে 100 ইন্টু 20, তারপরে x এর মান বের করে নাও, 100 ইন্টু 20 বাই নিচে 5, এটা যেটা কাটলে কত হয় 4 5 20, তাহলে x এর মান কত হলো না 400। এবার তোমাকে এখানে দেখো দ্বিতীয় ব্যক্তির লাভটা বের করতে বলেছে। দ্বিতীয় ব্যক্তির লাভ কত 7x বাই 4, তাহলে এইখানে আমি সাইডে করে দিচ্ছি, দেয়ারফর দ্বিতীয় ব্যক্তির লাভ সমান 7 ইন্টু 400, এক্স এর মান পেলাম 400 বাই 20, তাই তো? এটা দিয়ে এটা কাটো, তাহলে এটা কত হচ্ছে না 20, তাহলে 20 ইন্টু 7 করলে হচ্ছে 140, এই টাকাটা হলো তোমার দ্বিতীয় ব্যক্তির লাভ। পরবর্তী কোশ্চেন দিয়েছে এ এর 10% ইকুয়াল টু বি এর 20% ইকুয়াল টু সি এর 30% হলে এ ইস টু বি ইস টু সি এর মান নির্ণয় করো। দেখো কোশ্চেনটাই বলেছে 4-এর দাগের কোশ্চেন, বলেছে এ এর 10%, তাহলে এ ইন্টু 10/100 সমান বলেছে বি এর কত
20%, তাহলে বি ইন্টু 20/100 সমান বলেছে সি এর কত পার্সেন্ট, 30%, তাহলে সি ইন্টু 30/100, এটা পরস্পর সমান। তো এইটা সমান তুমি কে ধরে নাও, কে ধরি, সবগুলো সমান দিয়ে এবার এখানে কি কাটছে দেখো তো, 100গুলো সব কেটে গেল, এখানে প্রত্যেকটার একটা করে শূন্য কেটে দিতে পারো, তাহলে এখানে থাকছে এ সমান 2b সমান 3c ইজ ইকুয়াল টু কে। এবার তুমি কি করো, এ সমান কে একটা করো, তারপরে 2b সমানও কে লিখতে পারো, আবার 3c সমান কে লিখতে পারো। তাহলে এখান থেকে বি এর মান যদি বের করো তাহলে কত হচ্ছে k/2, এখান থেকে সি এর মান যদি বের করো তাহলে কে হচ্ছে c/3। এবার এদের অনুপাত চেয়েছে তোমার কাছে জানতে, দেয়ারফর a ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে কে ইজ টু k/2 ইজ টু k/3, তাই না? আচ্ছা, এবার এখানে এক কাজ করো, কে সব কেটে দিলে 1:1/2 1/3, এটা হলো উত্তর। এবার এটাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যায় আনতে হবে, যার জন্য কি করতে হবে না 6 দিয়ে গুণ করতে হবে সবগুলোকে। 6টা কোথায় পেলাম, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে 6 দিয়ে গুণ করলে এখানে 6 6, এটাকে 6 দিয়ে গুণ করলে কত হবে 6/2, আর এটাকে 6 দিয়ে গুণ করলে 6/3। এবার কাটাকাটি করো, এখানে 6 থাকলো, এখানে হচ্ছে কত 3 দুগুণী 6, আর এখানে হচ্ছে 3 দুগুণী 6, তো 6:3:2, এটা হলো এটার সঠিক উত্তর। পাঁচের কোশ্চেনটা আছে 5x² - 3x + 6 = 0 সমীকরণটিতে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত। দেখো 5এর দাগের কোশ্চেন, প্রদত্ত সমীকরণটা কত আছে, প্রদত্ত সমীকরণটা আছে 5x² - 3x + 6 = 0, ঠিক আছে। আলফা বিটা হচ্ছে কি এদের বীজ, তাহলে আলফা বিটা যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা এই মানটা তুমি বের করতে পারবে, এই মানটা কত হবে -3/, মানে -3/5, ঠিক আছে। তার কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটার ফর্মুলা হয় -b/a, তাহলে এখানে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস প্লাস হয়ে গেল, আর আলফা বিটা কত হয় এটা বাই এটা 6/5, এটা পেয়ে গেলে। এবার তোমাকে বের করতে বলেছে 1/α + 1/β, এই মানটা বের করতে বলেছে। এখানে তুমি আলফা বিটা লসাগু করো, তাহলে এখানে কত হচ্ছে বিটা আর এখানে হচ্ছে আলফা, তাহলে এবার জাস্ট মানটা বসিয়ে দাও, এটার মান হচ্ছে কত 3/5 আর এটার মান হচ্ছে 6/5, উল্টে দাও 3/5 ইন্টু 5/6, উল্টে গেল, এটা কেটে গেল, 3 দিয়ে যদি তুমি 6 কাটো তাহলে 2, তার মানে হচ্ছে 1/2 হচ্ছে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে একটা ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ এবং পি আর দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। 6 দাগের কোশ্চেন কি বললো, একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো এই বৃত্তের কেন্দ্র থেকে কত সেমি না 13 সেমি দূরে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা পি বিন্দু, এখান থেকে দুটো স্পর্শক এখানে টানা হয়েছে বৃত্তর ওপর, কীরকম হয়ে যাচ্ছে, মোটামুটি এরকম ধরো স্পর্শক, ঠিক আছে, ধরে রাখো অতটা ভালো ছবি হবে না। এখান থেকে এটা জয়েন্ট করলে আর এটা জয়েন্ট করলে এখানে দেখো একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, এটা আর এটা কিউ, ঠিক আছে, আর এটা ও বিন্দু। তো দেখো পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা সবাই জানো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলিয়ে দুটো চতুর্ভুজ তৈরি হয়েছে, এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, তাই নয় কি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে, কেন সমান হবে ক্ষেত্রফল, তার কারণ তোমরা সবাই জানো যে এই দুটো পরস্পর সর্বসম ত্রিভুজ, ঠিক আছে। কীভাবে সর্বসম হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে তোমার সাধারণ একটা বাহু দুটো ত্রিভুজেই আছে। আবার আমরা জানি বৃত্তের কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, আরও অনেক কিছু আছে, আরও যদি ভাবো এইটা স্পর্শক হবে সমান হবে, জানি তো এগুলো আমরা, এটা সমান হবে, এরকম অনেক কিছু দেখানো যায়, ঠিক আছে। তাহলে যেহেতু সর্বসম হচ্ছে তাহলে এর ক্ষেত্রফল সমান হবে। তো যেহেতু আর এই দুটো ত্রিভুজ মিলিয়েই গোটা চতুর্ভুজটা তৈরি হয়েছে, তাহলে আমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে ওটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার হয়ে গেল কি না
গোটা চতুর্ভুজটার ক্ষেত্রফল। এবার তোমরা একটা সমকোণী ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল কি জানো? ভূমি ইন্টু উচ্চতা, তাই না? ভূমি ইন্টু উচ্চতা। তো এবার এই ত্রিভুজটার কথায় চলে এসো। এই ত্রিভুজটাই ভূমি কোনটা আর উচ্চতা কোনটা? উচ্চতাটা এটা হয়ে গেল, আর ভূমি হচ্ছে এটা। কেন এটা হলো তোমরা জানো? এটা এই যে এখানে 13 সেমি যেটা দিয়েছে সেটা অতিভুজ, তার কারণ এইটা 90 ডিগ্রি। দেখো যেখানে 90 ডিগ্রিগুলো থাকে তার মধ্যে একটাকে ভূমি ধরা হয়, একটাকে উচ্চতা ধরা হয়, তাই না? বা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে সমকোণ কোনটা? এটা হচ্ছে সমকোণ, তাহলে হাফ ইন্টু এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমি ডাইরেক্ট করছি, তার আগে তুমি এইটা বের করে নাও কত। এটা 13, এটা 5। তাহলে ডাইরেক্ট প্রথম কাজ হচ্ছে পি আর এই দৈর্ঘ্যটা বের করে নেয়। ওটা কত হবে? এটা হচ্ছে অতিভুজ, তাহলে পি আর এর হচ্ছে কত? অ্যাকচুয়ালি এটা হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 5 স্কোয়ার 25, তার মানে এটা যোগ করলে হচ্ছে 144, বিয়োগ করলে দিয়ে এটা হচ্ছে 12 সেমি। তাহলে এইটা হয়ে গেল আমার 12 সেমি। তো এইটা যদি 12 হয় এইটাও 12 হবে। তো তুমি অত জানার দরকার নেই, যে কোনো একটা ত্রিভুজ থেকে দেয়ারফর ত্রিভুজ পি আর ও এর ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু 12 ইন্টু 5, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 6, 5 6 30 হয়ে গেল। 30 বর্গ সেমি হলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার ওই ত্রিভুজটার ক্ষেত্রফল যখন তুমি পেয়ে যাবে তখন তুমি কি করবে? পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সহজে বের করতে পারবে। এটা কি হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে হলো 60 বর্গ সেমি। ঠিক আছে, এই গেল মোটামুটি তোমার অ্যান্সার। তো তাছাড়াও তোমাকে যদি অত ভাবো যে এটা সর্বসম ত্রিভুজ দুটো সমান হবে, অত কিছু যদি না ভাবো, তাহলে এটা ভাবো যে একটা চতুর্ভুজ তার যে কোনো একটা কর্ণ যদি আমি টানি, তাহলে সেই কর্ণটা চতুর্ভুজ দুটোকে সর্বসম দুটো ত্রিভুজে ভেঙে দেয়। তো এইখানে পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা দেখছো তার এই ও পিটা একটা কর্ণ, ঠিক আছে? সেই কর্ণটা কি করেছে? দুটো সমান ত্রিভুজে উৎপন্ন করেছে। তোমাকে এইভাবে মনে রাখতে পারো, বা আমি যেভাবে বলে দিলাম সর্বসমতার ধারণা থেকে সেইভাবেও মনে রাখতে পারো, যেটা খুশি। পরবর্তী কোশ্চেনটা দেখো, বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ ইজ ইকুয়াল টু 3 এপি হয় তবে পিবি ইজ টু কিউ সি এর অনুপাত কত হবে? তো এখানে দেখো এ বি সি এই ত্রিভুজটার বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা টানা হয়েছে, যেটা এবি কে পি বিন্দুতে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা তোমাকে বলে দিয়েছে। এবং এই ডাটাগুলো দেওয়া ছিল এ কিউ ইকুয়াল টু 3 এপি। তাহলে আমাকে পিবি ইজ টু কিউ সি এটা বের করতে হবে। তো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা জানি যে এইটা বাই এটা ইজ ইকুয়াল টু এইটা বাই এটা হয়, তাই না? তো এ পি বাই পিবি ইজ ইকুয়াল টু হবে কি? এ কিউ বাই কিউ সি এটা হয়, এটা আমাদের সকলের জানা আছে। তো এইখানে তুমি দেখো এ কিউ এর মান হচ্ছে 3 এপি, তো এটা বসিয়ে দাও। এ পিটা যেমন ছিল থাকলো, পি বিটা রেখে দাও, এইটার মান বসাও। এটার মান কত না 3 এ পি, বসিয়ে দিলে কিউ সি থাকলো। এবার এই এপি কেটে গেল। তো এবার যদি তুমি গুণ করে দাও, এটাকে যদি ওখানে পাঠিয়ে দাও, আচ্ছা ঠিক আছে, কোনাকুনি গুণ করো। কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হচ্ছে? 3 পি বি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সি। তাহলে পি বি বাই কিউ সি যদি করো তাহলে কত হচ্ছে? 1/3, বা পি বি ইজ টু কিউ সি ইকুয়াল টু হচ্ছে 1:3। এটা এই অঙ্কটা এর আগের দিনও করা হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এক্স বি সি ইজ ইকুয়াল টু 82 ডিগ্রি হলে এবং কোণ এ ডিবি ইকুয়াল টু 47 হলে কোণ বিএসি এর মান নির্ণয় করো। তো এখানে দেখো বলেছে এটা বৃত্তস্থ চতুর্ভুজ,
এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিয়ে দিলাম এ। আচ্ছা এখান থেকে নাম দিই এ, এটা বি, এটা সি, এটা ডি হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যার এই এবি বাহুটাকে কি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে, তাই না? এবি বাহুটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এক্স পর্যন্ত, দিয়ে বলেছে এক্স বি সি, এই মানটা বলা আছে কত, এক্স বি সি হচ্ছে তোমার কত না 82 ডিগ্রি। ভালো কথা। আর একটা অ্যাঙ্গেল বলেছে, সেই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এ ডি বি। তাহলে এটা আমাকে মিলাতে হচ্ছে এখন, এটা মিলিয়ে দিয়ে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 47 ডিগ্রি। আর আর যেটা বের করতে দিয়েছে সেটা কি, বি সি এ, এই অ্যাঙ্গেলটা বের করতে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা। তো এটা কিভাবে করব, কি এটা কি বের করতে দিয়েছে, দেখো দি বিএসি, সরি এইটা বের করতে দিয়েছে, এটা নয়। তো একটু ভালো করে দেখো কিভাবে কি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এইটুকু বৃত্তচাপ দিয়ে গঠিত দুটো বৃত্তস্থ কোণ হচ্ছে, একটা এইটা আর একটা হচ্ছে এইটা, তাই না? তাহলে এইটা যদি 47 হয়, এটা কত হবে, এটাও 47 ডিগ্রি হবে। তার কারণ আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। তাহলে এইটা 47 হলে এটাও 47। এবার তুমি এই ত্রিভুজটায় চলে এসো, এবিসি ত্রিভুজে। এবিসি ত্রিভুজের এই কোণটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এবং আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি যদি এক্স ধরো, তাহলে এক্স প্লাস 47 ইজ ইকুয়াল টু কত হবে না 82 হবে। এখান থেকে এক্স এর মানটা সহজে বের করতে পারবে, 82 মাইনাস 47, তাই না? তাহলে এক্স এর মান কত হলো, এটা বিয়োগ করে দেখবে 35 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এগুলো তো তোমরা ডিগ্রি দিয়ে দিবে। ঠিক আছে, তো এটাই গেল মোটামুটি অঙ্ক। তাহলে এখানে দুটো কনসেপ্ট কাজে লাগছে, একটা হচ্ছে যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়, সেখান থেকে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা সমান। তারপরে এই ত্রিভুজটায় যদি চলে আসি, সেই ত্রিভুজের এই একটা বাহুকে বর্ধিত করায় যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, সেই বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হয়। তো এখানে একটা অন্তস্থ কোণ হচ্ছে এটা, আর একটা এটাকে এক্স ধরে নিলাম। এক্স ধরে নিলে তাহলে এই দুটোর যোগফল 82 হবে, সেখান থেকে আমি এক্সের মানটা সহজে বের করে নিতে পারলাম। পরবর্তী 9 দাগের কোশ্চেনটা বলেছে ত্রিভুজ এবিসি, যার কোণ এবিসি 90 ডিগ্রি, এবি হচ্ছে 5 সেমি এবং বিসি হচ্ছে 12 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি। তো এখানে যে কোশ্চেনটা বলেছে সেখানে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, যে ত্রিভুজটার একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সেই সমকোণী ত্রিভুজটার নাম কি, এ বি সি, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে এখানে। আর এবি এর মান বলেছে কত, এবি এর মান বলেছে 5 সেমি, আর বিসি বলেছে 12 সেমি, দিয়ে বলেছে এর যে পরিবৃত্তটা যদি এখানে আঁকি আমি, এইভাবে একটা পরিবৃত্ত যদি অঙ্কন করা হয়, ঠিক আছে, তাহলে পরিবৃত্তটা কী হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা সকলে জানি যে একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা সবসময় অতিভুজের মধ্যবিন্দুতে হয়, এটা আমাদের জানা আছে। তাহলে অতিভুজের মধ্যবিন্দুটা যদি পরিবৃত্তের কেন্দ্রে হয়, তাহলে অতিভুজের অর্ধেক দৈর্ঘ্যটা হবে তোমার কি না পরিব্যাসার্ধ। তাহলে অতিভুজটা কত হবে, প্রথমে কাজ হচ্ছে এসিটা বের করে নেওয়া। এসির মান কত হবে, এসি হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার কত, 144, আর 5 হচ্ছে 25, এটা করলে হচ্ছে তোমার 169, তার মানে 13। তাহলে অতএব ব্যাসার্ধ, ডাইরেক্ট লিখে দিচ্ছি, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে না 13/2, দ্যাট ইজ 6.5 সেমি। ঠিক আছে, তোমাকে এই অঙ্কটার জন্য একটা ডাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখনই তোমার সমকোণী ত্রিভুজ হবে, তার পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, এটুকু জানতে হবে, তাহলেই হয়ে গেল। পরবর্তী কোশ্চেন দেখো 10এরটা, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 25, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ হচ্ছে 240.5। তবে ঘরটিতে যে বৃহত্তম দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখে নাও কীভাবে করা হয়। তো এখানে দেখো 10এর দাগের কোশ্চেনটা বলেছে দৈর্ঘ্য
দৈর্ঘ্য কত না এ, প্রস্থ কত বি, আর উচ্চতা হচ্ছে সি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণ অনুযায়ী সবচেয়ে বড় দৈর্ঘ্য রাখা যায়। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? √a² প্লাস b² প্লাস c²। আমাকে এই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা, আর আমাকে যেটা দেওয়া আছে সেটা কি, যেটা দেওয়া আছে গিভেন কি আছে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু বলা আছে 25, আর এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা বলা আছে 240.5 এরকম বলা আছে, ঠিক আছে? তো আর এই দুটোর থেকে এটা আমাকে বের করতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে? অন্য কোনো উপায় নাই যে সমাধান করে বের করব বা কিছু। এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদেরকে লিখতে হবে। আমরা জানি কি, যে এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2 অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমাকে a² প্লাস b² প্লাস c² বের করে নিলেই দেখো রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে বা আমি যদি লিখি a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু কী হবে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা লিখতে পারি। এবার তুমি দেখো এইটার মান a প্লাস বি প্লাস সি, আর এইটার মান তুমি জানো। তাহলে এখানে লেখো a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু এটার মান কত? এটার মান দেখো 25, তাই না? তাহলে 25 লিখলাম, তার স্কোয়ার করে দিলাম, আর এখানে 2 থাকলো, আর এটার মান কত? 240.5। এবার জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 625, আর এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 481। এবার তুমি এটা বিয়োগ করো, a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত হবে? 144, ঠিক আছে? এবার তোমাকে করতে হবে কি, এই বোথ সাইডে রুট করে দিতে হবে। √a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু √144। তাহলে বা এটা মানেই কর্ণের দৈর্ঘ্য, তাই না? এবার a² প্লাস b² প্লাস c² এর মান কত হচ্ছে না 12, ঠিক আছে? তাহলে তোমাকে লিখে দিতে হবে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান 12 সেমি, বা ওই যে উত্তরটা চেয়েছে যে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 12 সেমি, এইভাবে করতে হবে অঙ্কটা, ঠিক আছে? পরবর্তীতে যে কোশ্চেনটা আছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত দেখি। তুমি প্রথমে ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর সেমি, এটা ধরে নিলে। আর চোঙটির উচ্চতা এটা তো দেওয়াই আছে কত না 14 সেমি। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার, দেখো এখানে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, ডাইরেক্ট করো বাই কন্ডিশন। বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr/h এটা হয়। এটার মান বলে দিয়েছে কত না 264, ঠিক আছে? এখানে মান বসাও, আরটা থাকলো 2, পায়ের মান 22/7, আরটা থেকে গেল, এইচ এর মান কত 14 ইজ ইকুয়াল টু 264। এটা দিয়ে এটা কাটো, 7 দুগুণে 14, তাহলে এখানে কত হচ্ছে 22, 2 আর 2 গুণ করলে হচ্ছে 88 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 264, ঠিক আছে? এখান থেকে তুমি আরটা খুব সহজে বের করবে, এটা দিয়ে যদি এটা কাটো কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলে কত না 3। তাহলে এবার উচ্চতা জানো, ব্যাসার্ধ জানো, তাহলে আয়তন বের করা তো সহজ। অতএব চোঙটির আয়তন সমান ফর্মুলা কি? πr²h। পায়ের মান বসাও, 22/7, আর এর মান কত? আর এর মান হচ্ছে 3, তাহলে 9 হয়ে গেল, 3 এর স্কোয়ার 9, আর এইচ এর মান 14। তো এবার এটা দিয়ে এটা যদি কাটো তাহলে হলো 2 দিয়ে 2, 9 আর এটা গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। তো এই তিনটে গুণ করে আমার আসছে 396 ঘন সেমি। পরবর্তী কোশ্চেন বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান
শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তো 12 দাগের কোশ্চেন, 12 না 13, 12। এখানে দেখো উচ্চতা তোমাকে এখানে বলে দিয়েছে সমান এইচ একক, আর ব্যাসার্ধ সেটাও বলে দিয়েছে কত, আর একক। তাহলে তির্যক উচ্চতা বের করে নাও তুমি। দেয়ারফর তির্যক উচ্চতা, এটাকে আমরা এল দিয়ে ডিফাইন করি। এল ইকুয়াল টু কী হয়, √r² প্লাস h² একক। এটা আমরা বের করে নিলাম। এবার এখানে কোশ্চেনে তোমাকে বলেছে কি, কোশ্চেনে বলেছে দেখো একটু ভালো করে খেয়াল করো, বলেছে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে কি বলেছে, আয়তন সমান পার্শ্বতলের ক্ষেত্রফল, এই কথাটা এখানে বলে দিয়েছে। এবার তুমি আয়তনের ফর্মুলা লেখো। আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই r² h ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, পাই আর এল, তাই তো, এই যে ফর্মুলা। এবার তুমি বসাও এখানে। আচ্ছা তার আগে কাটো, দেখো পাইয়ের সঙ্গে পাই কেটে দাও, এখানে থাকছে r² h, সরি এখানে একটা আরও কেটে যাবে, আরও কেটে দাও, তাহলে এখানে থাকছে RH/3 ইজ ইকুয়াল টু এখানে এল, এল এর মানটা তুমি কত জানো না, r² প্লাস h², এটা জানো। এবার তুমি এই রুটটা তোলার জন্য দুই দিকে বর্গ করো, তাহলে r² h²/9 ইজ ইকুয়াল টু হলো কত, r² প্লাস h²। এবার কি করবে, এই r² h²টাকে এটা নিচে দিয়ে দাও, তাহলে এদিকে 1/9 তো থাকলোই, 1/9 ইকুয়াল টু হলো r² h², নিচে r² h²। এবার দেখো এটাকে যদি একটু ভেঙে লেখো তাহলেই হয়ে গেল, তাই না। এটাকে আগে লিখছি আমি, r² h² প্লাস h² h² লিখতে পারো এভাবে ভেঙে, ইজ ইকুয়াল টু 1/9। এবার এটাকে কাটাকাটি করো, 1/r², কেটে গেল, তাহলে এখানে থাকলে কত, 1/h², আর এখানে h কেটে যাবে, h², তাহলে এখানে 1/r² ইজ ইকুয়াল টু 1/9। তো এটাই হয়ে গেল তোমার উত্তর, ঠিক আছে। দেখো এটাই বের করতে দিয়েছিল, 1/h² প্লাস 1/r² এর মান কত, তো মানটা কত আসলো, 1/9। তো এই ছিল মোটামুটি ভিডিও, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভৌত বিজ্ঞানের একটা পেজের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।